হ্যালো এভরিওয়ান, আজকে দেখো ক্লাস 12-এ যারা আছো তাদের জন্য একটা আবার নতুন টপিক আমরা ডিসকাস করব। আগের দিন আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস সম্পর্কে ডিসকাস করেছিলাম। আজকে দেখো কার্বোহাইড্রেটেরই একটা পার্ট যেটা টাইপ হচ্ছে মনোস্যাকারাইড। আমরা আগের দিন দেখেছিলাম যে কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড হতে পারে, পলিস্যাকারাইড হতে পারে, অলিগোস্যাকারাইড হতে পারে। এটা কিসের ভিত্তিতে? না, আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার ভিত্তিতে এটা হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। আজকে মনোস্যাকারাইড সম্পর্কে পড়ব। আশা করি তোমরা তোমাদের সব নতুন সিলেবাস, যেটা রিডিউসড যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাসটা ক্লাস 12-এ দিয়েছে, আশা করি সবাই পেয়ে গেছো। আর যারা পাওনি এখনো, ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। দেখো মনোস্যাকারাইড বলতে কি বোঝায়? না, মনোস্যাকারাইড আমরা আগের দিন বলেছিলাম যেগুলো থেকে আমরা আর যে কার্বোহাইড্রেট যৌগগুলোকে ভেঙে আমরা নতুন কোনো সরলতম জৈব যৌগ পাই না, সেটাই হচ্ছে যে মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইড আবার দু রকমের হতে পারে। একটা কার্বনিল গ্রুপ অনুযায়ী, কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুযায়ী, একটা কার্বনিল গ্রুপ অনুযায়ী হতে পারে, আর একটা কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী। তাহলে কার্বনিল গ্রুপ অনুযায়ী আর কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী কিন্তু মনোস্যাকারাইডকে ক্লাসিফাই করা যায়। কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুসারে কিভাবে করা যায়? না, কার্বনিল গ্রুপের প্রকৃতি বলতে সেটা অ্যালডিহাইড না কিটোন, কোনটা হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু মনোস্যাকারাইডকে ক্লাসিফাই করা যায়। তার মানে কি হলো? না, কার্বনিল গ্রুপ মানে আমরা কার্বোহাইড্রেটের ডেফিনেশনই পড়েছিলাম যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন, এগুলোকে যদি আদ্র বিশ্লেষণ করি যে যৌগটা পাচ্ছি সেটাই কার্বোহাইড্রেট। তাহলে কার্বনিল গ্রুপটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, সেটা হয়, একটা হয় অ্যালডোজ, একটা হয় কিটোজ। তাহলে অ্যালডোজ একটা হচ্ছে কিটোজ। অ্যালডোজ মানে যেখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে, তার মানে যেসব মনোস্যাকারাইড অণুতে অ্যালডিহাইড গ্রুপ থাকে সেটাকে বলে অ্যালডোজ। আর যেসব মনোস্যাকারাইড অণুতে কিটোন গ্রুপ থাকে তাকে বলে কিটোজ। তাহলে কোনটা অ্যালডোজ কোনটা কিটোজ কিভাবে চিনব? তার মানে যেখানে বন্ড CHO এই গ্রুপটা যেখানে থাকবে সেটাই হবে অ্যালডোজ, আর কিটোন গ্রুপ হচ্ছে C ডবল বন্ড O এই গ্রুপটা যেখানে থাকবে সেটা হচ্ছে কিটোজ। তার মানে এটা আমরা দেখলেই চিনতে পারবো যে এই সাইডটা যেখানে আছে সেটাই হচ্ছে যে কিটোজ, আর CHO যেখানে আছে সেটাই হচ্ছে অ্যালডোজ। তার মানে এটা হচ্ছে অ্যালডোজ বলতে পারে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বলছি, আর কিটোজ বলতে বলছি পলিহাইড্রক্সি কিটোনকে বোঝায়। ওকে, এবার দেখো কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী, কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী কিভাবে শ্রেণীবিন্যাস হয় বলতো? কার্বন পরমাণু অনুযায়ী একটা কি করা যায়, একটা ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, এইভাবে কিন্তু ক্লাসিফাই করা যেতে পারে। তার মানে কার্বন পরমাণু কোনটাতে কটা আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে ট্রায়োস যদি হয় সেখানে কার্বন পরমাণু আছে 3টে, টেট্রোজে 4টে, পেন্টোজে 5টা কার্বন পরমাণু, আর হেক্সোজে 6টা। এইভাবে যদি হেপ্টোজ হয় তাহলে 7টা কার্বন পরমাণু থাকবে সেখানে। এইভাবে হলো। এবার দেখো এই দুটোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা কার্বোহাইড্রেটের নাম হচ্ছে। যেমন ধরো আমি বলছি অ্যালডোহেক্সোজ, অ্যালডোহেক্সোজ। এই অ্যালডোহেক্সোজ তাহলে কিভাবে হচ্ছে? না, অ্যালডি, তার মানে সেখানে অ্যালডোজ মানে অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে অ্যালডোজ মানে সেখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, আর কিটোন মানে সেখানে কিটোন গ্রুপ আছে, তাই তো? এটা কিটোন গ্রুপ আর এটা অ্যালডিহাইড গ্রুপ। তার মানে দেখো অ্যালডোহেক্সোজ, অ্যালডোহেক্সোজ তার মানে একটা ধরো আমরা আগের দিন একটা নাম বারবার, যে কার্বোহাইড্রেটটার নাম বারবার শুনছিলাম সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ তার মানে একটা অ্যালডোহেক্সোজ, কারণ কি সেখানে 6টা কার্বন পরমাণু আছে, 6টা মানে হেক্সোজ, এইভাবে নামকরণ হচ্ছে। 6টা মানে হেক্সোজ,
6টা কার্বন পরমাণু আছে, তার মানে আর এটা কিরকম এর স্ট্রাকচারটা মানে এর কনফিগারেশনটা কেমন হয় দেখো। এটার কনফিগারেশন হয় যেহেতু একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, ঠিক আছে, CH2OH। এবার এখানে কি হয় না দুদিকে কার্বনে তো 4টে হয়, এবার কি হবে এই হচ্ছে দেখো গ্লুকোজের কনফিগারেশন বা গ্লুকোজের স্ট্রাকচার আমরা বলতে পারি। গ্লুকোজের স্ট্রাকচারে দেখো তার মানে CHO গ্রুপ আছে, তার মানে কটা কার্বন আছে এখানে 1 2 3 4 5 6, তাহলে 6টা কার্বন আছে, সেই জন্য 1 2 3 4 5 6 6টার জন্য একে হেক্সোস। এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে বলে সেটাকে অ্যালডো, মানে অ্যালডো এখান থেকে আসছে নামটা, তাই তো, এখান থেকে অ্যালডোস থেকে অ্যালডো নামটা আসছে, তাহলে অ্যালডো হেক্সোস। সেরকম যদি কিটোজ বলি, ধরো কিটোহেক্সোস, কিটোহেক্সোস, তাহলে কিটোহেক্সোসের উদাহরণ আগের দিন আমরা দেখেছিলাম যে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের নামটা আমরা বারবার পড়ছিলাম। ফ্রুক্টোজ কেন বলছি, এখানে কিটো গ্রুপ আছে, তার মানে কি এখানে কিটোজ কিটোন গ্রুপ আছে, তার মানে C ডবল বন্ড এই গ্রুপটা আছে, তার জন্য এটাকে কি বলা হচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে কিটোহেক্সোস। আর তার মানে কি 6টা কার্বন আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এর ফর্মটা আসছে এখানে দেখো 6টা, তারপরে এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার, তাই তো, ফ্রুক্টোজের কনফিগারেশন 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা কার্বন, তাই জন্য হেক্সোস। যেহেতু এখানে কিটোন গ্রুপটা আছে তাই জন্য এর নাম কিটোহেক্সোস। এইভাবে তাহলে আমাদের মনোস্যাকারাইড গুলোর নামকরণ করা হয়। এরপর যে টপিকটা আমাদের পড়াবো সেটা হচ্ছে DL কনফিগারেশন। মানে এই যে ধরো আমি লিখেছি গ্লুকোজ বা ফ্রুক্টোজ, এদের আবার মানে ডি গ্লুকোজ হতে পারে, আবার এল গ্লুকোজ হতে পারে। কেন? ডি মানে ডান দিকে আর এল মানে বাঁ দিকে, ঠিক আছে। দেখো DL কনফিগারেশন যেটা বলছি, তাহলে এই হচ্ছে মানে আমরা মনোস্যাকারাইডের নামকরণ আর শ্রেণীবিভাগ সম্পর্কে দেখে নিলাম। এছাড়া ধরো হেক্সোজ আমি তো বললাম, যদি পেন্টোজ হয়, আচ্ছা আগে তার আগে বলে নিই ডিএল কনফিগারেশনের আগে যেটা বলা সেটা বলে নিই। ধরো পেন্টোজ, তার মানে কি রাইবোজ হচ্ছে একটা এক্সাম্পল পেন্টোজের। এবার যদি রাইবোজ হয় তাহলে সেটা অ্যালডিহাইড গ্রুপ আছে, তার মানে CHO গ্রুপ আছে আর 5টা কার্বন আছে। এইভাবে মনে রাখতে হবে, CHO গ্রুপ থাকবে তাহলে 5টা, এখানে দেখো 6টা আছে, তার মানে এখানে মাঝখানে যে 4টে আছে সেটা থাকবে না, এর বদলে 3টে থাকবে, তারপর CH2OH গ্রুপ থাকবে। তাহলে এখানে 5টা কার্বন থাকলে পেন্টোজ হয়ে যাবে, আর যদি এই গ্রুপটা থাকে তাহলে রাইবোজ, আর যদি কিটোন গ্রুপ থাকে মানে C ডবল বন্ড O এই গ্রুপটা থাকে তখন সেটা হয়ে যাবে রাইবুলোজ। কিটো পেন্টোজ, ওকে, ঠিক আছে। এইভাবে টেট্রোজ আছে, ট্রায়োজ আছে, গ্লিসারডিহাইড যেরকম একটা ট্রায়োজ, 3টে কার্বন পরমাণু আছে সেই জন্য, আর অ্যালডিহাইড গ্রুপ আছে, তার মানে কি CHO গ্রুপ আছে, তাই গ্লিসারডিহাইড তার নাম। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এটা কিন্তু একটা, এটাও কিন্তু ট্রায়োজের মধ্যে পড়ে, কিন্তু কিটো ট্রায়োজ। কেন না কিটোন গ্রুপ আছে এর মধ্যে, তার মানে C ডবল বন্ড ও গ্রুপ আছে আর 3টে কার্বন পরমাণু আছে, তাই এটা কিটো ট্রায়োজের মধ্যে পড়ছে। এইভাবে কিন্তু নামকরণগুলো করা হয়। এরপর যেটা বললাম সেটা হচ্ছে DL কনফিগারেশন। DL কনফিগারেশন কেমন হয় দেখো, D and L
কনফিগারেশন। তার মানে যদি বলছে এই যে অপ্রতিসম, একটা আমি এক্সাম্পল গ্লুকোজটা দিয়েই দেখাচ্ছি, যে ধরো এরকম আছে, এগুলো কি কার্বন পরমাণু, এটা তাই তো? এটা আমি কিসের স্ট্রাকচার আঁকলাম? এটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজে দেখো তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কার্বন পরমাণু আছে মাঝখানে। তার মানে এখানে আমি একটু নাম্বারিংটা করে দিচ্ছি, 2 3 4 5 6। কার্বনটা না লিখে এইভাবেও লেখা যায়। তার মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটায় কিন্তু কার্বন আছে এক একটা, ঠিক আছে? এই বিন্দুটায় এক একটা করে কার্বন আছে, হলো। এবার দেখো এই যে মানে মাঝ যে অপ্রতিসম কার্বন পরমাণুগুলো আছে মিডিলে, 2 3 4 5, টোটাল এখানে 4টে আছে। এখানে দেখো অপ্রতিসম কার্বন পরমাণুগুলো সর্বোচ্চ যে ক্রমিক সংখ্যা, তার মানে 5, এখানে সর্বোচ্চ ক্রমিক সংখ্যা হচ্ছে 5, তার মানে এখানে অপ্রতিসম সেইটার OH গ্রুপটা, সেইটার OH গ্রুপ হাইড্রক্সিল গ্রুপটা যদি ডান দিকে থাকে, মানে এই 5 নম্বর গ্লুকোজের ক্ষেত্রে বলছি, তাহলে সর্বোচ্চ ক্রমিক সংখ্যা হবে সেই অপ্রতিসম কার্বন পরমাণুটার। তার মানে এইটার 5, এই অপ্রতিসম কার্বন পরমাণুটার হচ্ছে সর্বোচ্চ ক্রমিক সংখ্যা 5, সেটার OH গ্রুপটা যেদিকে থাকবে সেই অনুযায়ী নামকরণ করা হবে। তাহলে এটা কোথায় আছে? ডান দিকে আছে, তার মানে আমরা এটাকে ডি গ্লুকোজ বলবো। যেহেতু এটা ডান দিকে আছে তাই জন্য এটার নাম হয়ে গেল ডি গ্লুকোজ। যদি এটা এইদিকে থাকতো, এটা যদি এদিকে থাকতো, তার মানে এখানে ধরো OH আর এখানে ধরো H আছে, তখন কিন্তু এটা এল গ্লুকোজ হয়ে যাবে, তখন এটার নাম হয়ে যাবে এল গ্লুকোজ। তাহলে সর্বোচ্চ ক্রমিক সংখ্যা প্রাপ্ত যে অপ্রতিসম কার্বন পরমাণু, তার সেখানে OH গ্রুপটা যদি ডান দিকে থাকে সেটা হবে ডি কনফিগারেশন, যদি বাম দিকে থাকে তখন সেটাকে এল কনফিগারেশন বলা হবে। এটাই হচ্ছে ডি এল কনফিগারেশন। আর গ্লুকোজের ক্ষেত্রে তো দেখিয়েছো যে 3 নম্বর কার্বন পরমাণুটা মানে ওটা একদম নির্দিষ্ট যে বাঁ দিকে থাকবে। সেরকমই দেখো গ্যালাক্টোজ, এইটার দেখো নাম হচ্ছে গ্যালাক্টোজ। তার মানে এটা 1 2 3 4 5 6, এখানে 3 আর 4, এখানে একটু 3 আর 4, এইখানে 3 আর 4 নম্বর কার্বন পরমাণু প্রতিসম কার্বনের বাঁ দিকে থাকে, দেখো তখন সেটাকে বলছি গ্যালাক্টোজ, ঠিক আছে? তখন সেটাকে বলছি গ্যালাক্টোজ। এবার দেখো সর্বোচ্চ ক্রমিক সংখ্যা এখানে 5, তার মানে এটার OH-টা ডান দিকে আছে, তার মানে এটা ডি গ্যালাক্টোজ। এখান থেকে আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে, তাহলে আমরা এল গ্লুকোজ, ডি গ্যালাক্টোজ, এভাবে ডি আর এল কনফিগারেশন আশা করি বুঝে গেছো। যদি ধরো এখানে তোমার 6টা কার্বন পরমাণু ধরো বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে ম্যাম 5টা হলে কি করতাম? 5টা হলে দেখো আমি রাইবোজের ক্ষেত্রেই বলছি, 2 3 4 5, এখানে কটা আছে? 5টা তো, তাহলে এই দেখো এটার ক্ষেত্রে দেখো এটা কি নাম বলো তো? এটা আমি বললাম একটু আগে যে পেন্টোজ, 5টা কার্বন থাকলে কি নাম হয়? পেন্টোজ। তাহলে এটা একটা অ্যালডোপেন্টোজ, অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে সেটা হচ্ছে অ্যালডোপেন্টোজ। তার মানে এটার নাম হচ্ছে যে রাইবোজ, ঠিক আছে? একটা এক্সাম্পল মনে রাখবে অবশ্যই। এবার দেখো এটা ডি না এল, তাহলে এখানে 1 2 3 4 5, এখানে অপ্রতিসম কার্বন পরমাণু আছে 1 2 3 আর 4 নম্বরে, তার মানে সর্বোচ্চ ক্রমিক সংখ্যা এখানে 4, সেইটার OH-টা কোন দিকে
আছে সেটার ওইচটা আছে বাঁ দিকে, তার মানে এটার নাম হবে এল রাইবোজ। এর বদলে এই ওইচ বাঁ দিকে আছে বলে এল রাইবোজ নাম হয়ে গেল। এর বদলে যদি ধরো এখানে থাকতো তখন কি হতো, সেটা ডি হতো, তখন সেটা ডি রাইবোজ নাম হতো। এইভাবে কিন্তু নামকরণগুলো করা হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, মানে ডি এর কনফিগারেশন কিভাবে হয় আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই আমি এটা ডি গ্লুকোজ লিখছি, হ্যাঁ ডি গ্লুকোজ, তাহলে ওই যখন ডান দিকে চলে এলো তাহলে সেটা কি হবে ডি গ্লুকোজ। এবার এই ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজ, এই দুটো ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজ এই দুটোকে এপিমার বলে। কেন বলে না, এদের দুজনের দেখো একজনের 3 নম্বর কার্বন পরমাণু, বাঁদিকে OH আছে, এটা হচ্ছে নির্দিষ্ট একেবারে গ্লুকোজের ক্ষেত্রে। আর গ্যালাক্টোজের ক্ষেত্রে কি হয় না, গ্যালাক্টোজের ক্ষেত্রে 3 আর 4 নম্বর, 3 নম্বরটা তো বাঁদিকে থাকে, আবার 4 নম্বরটাও কিন্তু গ্যালাক্টোজের ক্ষেত্রে বাঁদিকে আছে। এটা শুধু 3-এ, এটার 3-এ তো আছে, আবার 4 নম্বর কার্বন পরমাণুটার OH-টাও বাঁদিকে আছে। এবারে এই যে একটা পরমাণু, সব অপ্রতিসম কার্বন পরমাণুগুলোর মধ্যে একটার সঙ্গে যদি তার ডিফারেন্স থাকে, অনলি 4 নম্বরটার সাথে তার ডিফারেন্স আছে, আর তো সব এক, শুধু 4 নম্বরটা দেখতে পাচ্ছ তো, শুধু 4 নম্বরটা দেখো ডিফারেন্স, এই 4 নম্বরটাই ডিফারেন্স। তাহলে একটা মাত্র কার্বন পরমাণুর সাথে যদি কনফিগারেশনের পার্থক্য থাকে তখন সেটাকে বলছি আমরা এপিমার। তাহলে একটা মাত্র মানে সব অপ্রতিসম কার্বন পরমাণুগুলোর মধ্যে একটা মাত্র কার্বন পরমাণুর কনফিগারেশনের পার্থক্য থাকলে সেটাকে বলছে এপিমার। তাহলে ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজ হচ্ছে পরস্পরের এপিমার। সেরকম ম্যানোজও হয়, কিন্তু ম্যানোজে কি হয় জানো, 2 আর 3 এর মধ্যে হয়। 3টা তো নির্দিষ্ট, 3টা কিন্তু ওই ম্যানোজের ক্ষেত্রেও বাঁদিকে থাকে, সেখানে আবার 4 নম্বরে কোনো ডিফারেন্স নেই, 4 নম্বরটা সেম। আমি দেখিয়েও দিচ্ছি, দেখো ম্যানোজের ক্ষেত্রে কি হয়, ম্যানোজের ক্ষেত্রে দেখো তাহলে 1 2 3 4 5 6, তাহলে OH 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 H। দেখো এখানে 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে, তাহলে 3 নম্বরটা তো গ্লুকোজের ক্ষেত্রেও ফিক্সড, ম্যানোজের ক্ষেত্রেও ফিক্সড, এটা হচ্ছে তাহলে নাম হচ্ছে ডি ম্যানোজ। কেন ডি ম্যানোজ হবে না, এই 5 নম্বর অপ্রতিসম সর্বোচ্চ ক্রমিক সংখ্যা বিশিষ্ট, সেটার ওইচটা ডান দিকে আছে, তাই জন্য এটা হচ্ছে ডি। এই ওইচটাই লেফটে থাকলে সেটা হতো এন। তাহলে এখানে দেখো 2 নম্বরের সাথে এই 2 নম্বরটার সাথে এই 2 নম্বরটা, এই 2 নম্বরের সাথে মানে ডি গ্লুকোজের 2 নম্বরের সাথে ডি ম্যানোজের 2 নম্বরের কনফিগারেশনের পার্থক্য, তাই জন্য এই দুটো কিন্তু ডি ম্যানোজ আর ডি গ্লুকোজ এরাও কিন্তু পরস্পরের এপিমার। বোঝা গেল? এই ছিল আজকে ডি আর এর কনফিগারেশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তাহলে নেক্সট দিনকে আমরা প্রিপারেশন অফ গ্লুকোজ, গ্লুকোজ কিভাবে তৈরি হচ্ছে একটা এক্সাম্পল অটোমেটিক দেখিয়ে নিয়েছো আগের দিনকে, সেটা হচ্ছে সুক্রোজ থেকে। সুক্রোজের আদ্র বিশ্লেষণের ফলে গ্লুকোজও পাচ্ছিলাম, ফ্রুক্টোজও পাচ্ছিলাম। তাহলে গ্লুকোজ এছাড়াও, এটা তো নয় একটা পদ্ধতি হলো, এছাড়া এটা তো ল্যাবরেটরি পদ্ধতি, মানে পরীক্ষাগারে কি করে আমরা ল্যাবেতে কি করে টেস্ট করি সেটা। এছাড়া শিল্প উৎপাদন পদ্ধতিতে কিভাবে প্রস্তুত করা হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে? এটা অবশ্যই তোমরা ভালো করে নোট ডাউন করে নিও, আর তোমাদের নিউ সিলেবাস যেটা ক্লাস 12-এর সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নিও যারা এখনো ডাউনলোড করোনি। ওকে, আজকে তাহলে এই অবধি, টাটা, থ্যাংক ইউ।